আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টপার্স একাডেমিক কেয়ারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে। ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML অধ্যায়টা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর বেশ সংখ্যক MCQ আসে, পাশাপাশি CQ আছে অনেকগুলো। তো আজকে আমরা মূলত HTML পার্টটা আমরা পরবর্তী ক্লাসে করব। তো আজকে আমরা ওয়েব ডিজাইনের কতগুলো বেসিক টার্মগুলো জানব, যার মাধ্যমে আমাদের এই অধ্যায় থেকে সম্ভাব্য যতগুলো MCQ আসবে তা সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়েব ডিজাইন আসলে কী। হ্যাঁ, তো ওয়েব ডিজাইন হলো এক ধরনের শিল্পকলা যেখানে ওয়েবসাইটকে নান্দনিকভাবে ডিজাইন করা হয়, রাইট? যেমন একজন শিল্পী যখন কোনো চিত্রকর্ম আঁকে তখন তিনি রং তুলির মাধ্যমে সেই চিত্রকে নান্দনিকভাবে উপস্থাপন করে। সেরকমভাবেই একজন ওয়েব ডিজাইনার বিভিন্ন টুল ব্যবহার করে একটা ওয়েবসাইট ডিজাইন করে। এই ওয়েবসাইট ডিজাইনের কার্যক্রমটাই হলো ওয়েব ডিজাইন। তো এর পাশাপাশি আমাদেরকে দুটো আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে পার্থক্যটা কি। তো সহজ ভাষায় নেটওয়ার্ক মানে হলো দুই বা ততোধিক ডিভাইসের সাথে যেই কানেকশন বা সংযুক্ত হয় সেটা হলো নেটওয়ার্ক। আর ইন্টারনেট হলো এরকম অসংখ্য নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে যা গঠিত হয়। ঠিক আছে, তারপর আমাদেরকে এই দুইটা টার্ম এটা আমরা গুলিয়ে ফেলবো না, এটা তো আমরা তো বুঝলাম, রাইট? তো এরপর আমাদের জানতে হবে ওয়েবসাইট আর ওয়েব পেজটা কি। তো HTML ডকুমেন্টের মাধ্যমে যা তৈরি করা হয় সেটা হলো ওয়েব পেজ, আর অনেকগুলো ওয়েব পেজ একত্রিত হয়ে হলো ওয়েবসাইট গঠন করে। হ্যাঁ, তাহলে ওয়েব পেজ তৈরি হয় HTML নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে HTML নিয়ে পুরো ডিটেলসে জানবো, এটা কিভাবে গঠন করে, কিভাবে এগুলোর কোড লিখতে হয়। ঠিক আছে, তো HTML সম্পর্কে যেহেতু লিখেই ফেললাম তো কিছু টার্ম আমরা বলেই ফেলি এটা আসলে কি। তো HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এটা হলো এটাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ভাষা নয়। ঠিক আছে, তো এটা প্রোগ্রামিং ভাষা নয়। তো ওয়েব পেজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে HTML ডকুমেন্ট লাগে, আর এরকম অসংখ্য ওয়েব পেজ যুক্ত হয়ে আমাদের হলো ওয়েবসাইট তৈরি করে। আচ্ছা, তাহলে আবার ওয়েবসাইট হলো দুই ধরনের হয়ে থাকে। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আরটা হলো ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, তো স্ট্যাটিক ওয়েবসাইট কি আর ডাইনামিক ওয়েবসাইট কি? যে কোনো ওয়েবসাইট লোড হওয়ার পর ওটা যদি পরিবর্তন করা যায়, ঠিক আছে, তাহলে সেটা হলো ডাইনামিক। আর যেটা পরিবর্তন করা যায় না সেটা হলো স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট হলো পরিবর্তন করা যায়, আর ডাইনামিকে পরিবর্তন করা যায়। ডাইনামিক ওয়েবসাইটে লোড হওয়ার পর পরিবর্তন করা সম্ভব। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট আর যদি ডাইনামিক ওয়েবসাইটের সাথে আমরা যদি কয়েকটা যদি উদাহরণ দিই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের, তো ডাইনামিক ওয়েবসাইট হিসেবে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কথা বলতে পারি। যেমন বিভিন্ন ধরনের সোশ্যাল
প্ল্যাটফর্ম যেমন ফেসবুক আছে, ইউটিউব আছে, এখানে কি করা যায়, ব্যবহারকারী প্রয়োজন অনুসারে আপলোড করতে পারে বা কি করতে পারে, প্রয়োজন অনুযায়ী আবার কি করতে পারে, ইউটিউবে দেখা যায় ডাউনলোড করতে পারে। তাহলে কি এখানে একটা সার্ভার দরকার হয় এবং বিভিন্ন প্রয়োজন অনুযায়ী কি হয়, পেজগুলো পরিবর্তন হয়। আবার এটা হলো ডাইনামিক, এগুলো হলো ডাইনামিক। আবার দেখা গেল আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, তো সেখানে কিন্তু আমরা প্রয়োজন অনুসারে এটা কি পরিবর্তন করা যায় না। যেমন আমাদের একটা মনে হলো যে আচ্ছা যাকে এটার কন্টেন্ট পরিবর্তন করি বা কিছু আপলোড করি বা কিছু ডাউনলোড করি, এগুলো কিন্তু আমরা করতে পারবো না, তাই না? তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এ জায়গায় কী হয়, একমুখী, যেগুলো একমুখী সেটা হলো স্ট্যাটিক। আর ডাইনামিক হলো যেখানে আমাদের ব্যবহার আবার ওয়েবসাইট দুইজনে কি করে, ইন্টারাকশন করে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট নির্মাণ করতে হলে আমাদের শুধু HTML ও CSS এই দুটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। HTML হলো ওয়েবসাইটের কি একটা স্ট্রাকচার। যেমন আমরা মানুষের যদি স্ট্রাকচার যদি হিসাব করি, তাহলে মানুষের ক্ষেত্রে কি আমাদের গঠনটা কি কঙ্কাল দিয়ে তৈরি, ঠিক সিমিলারভাবে এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটের যদি কঙ্কাল হিসেবে আমরা কল্পনা করি, তাহলে এই ওয়েবসাইটের কঙ্কালগুলো কি HTML, রাইট? ওয়েবসাইটের এটা হলো ওয়েবসাইটের এগুলো কি একটা ভিত্তি, তাই না, বা গঠন এটা। আর সিএসএস এর মাধ্যমে হলো আমরা এই ওয়েবসাইটটাকে বিভিন্ন রঙে সাজাই, বিভিন্ন ডিজাইন করি। যেমন ধরেন একটা বিল্ডিং বানালাম, তো বিল্ডিংয়ের ইটগুলো হলো HTML, আর এই ইটের উপরে দিয়ে আমরা বিভিন্ন ধরনের রং করি, তাই না, রং করে সুন্দর করে সাজাই, তো রং করি, পেইন্ট করি, তো এই পেইন্টগুলো হলো CSS। তাহলে একটা বাড়ির যে ইট এগুলো হলো HTML, আর কালারগুলো কি CSS। ঠিক আছে, আচ্ছা। আর ডাইনামিকে হলো এখানে হলো আমাদের HTML CSS তো লাগবেই, পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। এখানে। তারপর আমরা কি বলছিলাম যে এই সকল প্ল্যাটফর্ম থেকে আমরা কি করতে পারি, আমাদের ছবিগুলো আপলোড করতে পারি। তাহলে আপলোড করতে পারি, আবার অনেক প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব, এখান থেকে কি আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারি। তাহলে ডাউনলোড করা যায়। তো এগুলা করার জন্য আমাদের হলো ডেটাবেস প্রয়োজন হয়। হ্যাঁ, তো ডেটাবেস কি সেটা পরে বলতেছি। ঠিক আছে, তাহলে ডেটাবেস প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই ডেটাবেস যেহেতু প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ডেটাবেস চালানোর জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, রাইট? তো এই ডেটাবেস পরিচালনার জন্য যে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় সেটা হলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন মাইক্রোসফট SQL সার্ভার আছে, MySQL আছে। তো কি আমাদের এগুলোর জন্য একটা ডেটাবেজের প্রয়োজন হয়। তাহলে ডাইনামিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, ডেটাবেজের প্রয়োজন হয়। ঠিক আছে, ডেটাবেস থেকে কি আমরা তথ্যগুলো আপলোড করতে পারি, আবার তথ্যগুলো কি করতে পারি, ডেটাবেস থেকে ডাউনলোড করতে পারি। আচ্ছা, ডেটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে হলো জাভাস্ক্রিপ্ট, এটা ইউজ হয় স্ক্রিপ্ট। ঠিক আছে, তারপর ডেটাবেজের মধ্যে ব্যবহার হয় যেমন PHP ব্যবহার হয়, ASP ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা, তো বুঝলাম। তাহলে কি আমরা কি বললাম, ওয়েব পেজ হলো মূলত HTML এর একটা ডকুমেন্ট। হ্যাঁ, তো এরকম অনেকগুলা ওয়েব পেজ একত্রিত হয়ে হলো ওয়েবসাইট গঠন করে, রাইট? তো ওয়েবসাইট আমরা দেখলাম দুই ধরনের, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা হলো যেটা হলো লোড হওয়ার পর পরিবর্তন করা যায় না। ঠিক আছে, আমরা কোনো ইন্টারাকশন করতে পারবো না, এরকম একটা ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হলো যেটা লোড হওয়ার পর পরিবর্তন করা যায়। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটগুলোর সাথে ইন্টারেক্ট করতে পারি, তথ্য আপলোড করতে পারি, তথ্য ডাউনলোড করতে পারি।
ঠিক আছে। তো স্ট্যাটিক ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে চাই তাহলে এগুলোর ল্যাঙ্গুয়েজ লাগবে, HTML আর CSSটা লাগে। হ্যাঁ, আর ডাইনামিকের ক্ষেত্রে HTML লাগবে, CSS লাগবে, তারপর হলো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, ডেটাবেস লাগবে যেমন ASP PHP লাগবে। হ্যাঁ, তারপরে স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু কি আমার স্ট্যাটিক ওয়েবসাইটে হলো দেখা যাচ্ছে কি দুটো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হইতেছে, মানে এগুলো হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলো ব্যবহার করার কারণে যে আমাদের এই ওয়েব পেজটা লোড হবে, হ্যাঁ, লোড হইতে কি একটু কম সময় লাগবে কারণ কম রিসোর্স আছে এই জায়গায়। আর ডাইনামিক ওয়েবসাইটে কি আমাদের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ডাটাবেস আছে, তো এগুলো লোড হইতে কি একটু তুলনামূলক বেশি সময় লাগবে। আবার আবার যদি স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটাতে যেহেতু দুইটা ল্যাঙ্গুয়েজ লাগতেছে তাহলে যে শ্রমিক বা যারা কাজ করবে তাদের সংখ্যাও কম লাগবে। হ্যাঁ, তাহলে কি এটা নির্মাণ করাও কি স্ট্যাটিকে কম খরচ। আবার যদি ডাইনামিকের দিকে তাকাই তাহলে কি এখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগতেছে, ডেটাবেস লাগতেছে, তাহলে কি ডাইনামিকে খরচটা একটু বেশি। তো এরকমভাবে আমরা আমরা যদি দেখি যে পরীক্ষায় আসতেছে যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি, তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করে দেব, রাইট? আচ্ছা, তো আমরা ক্লিয়ার? ওকে। তারপর হলো ওয়েব পেজ ওয়েবসাইট বললাম, এখন হলো ওয়েব পোর্টালটা কি। হ্যাঁ, ওয়েব পোর্টাল। হ্যাঁ, তো ওয়েব পোর্টাল আর ওয়েবসাইটটা একই রকম। হ্যাঁ, দুইটাই ওয়েবসাইট, কিন্তু ওয়েব পোর্টালে হলো এটা হলো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ। এখানে হলো আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন যেমন দরকারি লিঙ্কগুলো যেগুলো আছে সেইগুলা, বিভিন্ন তথ্য, এগুলো আমরা একটা পেজের মধ্যে ওয়েব পেজের মধ্যে সংরক্ষণ করে রাখি। যেমন ওয়েব পোর্টালের মধ্যে উদাহরণ দিলে বুঝবেন, যেমন ওয়েব পোর্টালের মধ্যে যে একটা ধরেন সরকারি ওয়েব পোর্টাল পাওয়া যায়। হ্যাঁ, তাহলে কি একটা ধরেন একটা সরকারি ওয়েবসাইটে ঢুকলেন, একটা ওয়েব পোর্টালে ঢুকলেন, এখানে কি বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে। যেমন কি স্বাস্থ্য খাতের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, ICT ডিভিশনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। তারপর কি আপনার বই ডাউনলোড করবেন, বই ডাউনলোডের জন্য একটা NCTV একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। মানে এক পোর্টালের ভিতরে যত গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের দরকার, সেই তথ্যের জন্য প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। তো এরকম যদি কোনো ওয়েব পেজ থাকে সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলি, ঠিক আছে? তো আমরা পারবো না। তো ওয়েব পোর্টালের মধ্যে আছে সরকারি থাকতে পারে, বা আপনার মনে হলো যে একটা ব্যক্তিগত বানিয়ে সেটাও সম্ভব। ব্যক্তিগত আমার এই এই ওয়েবসাইট আমার যাওয়া প্রয়োজন, তো কী করলেন, একটা ওয়েব পেজের মধ্যে সবগুলা লিঙ্ক এনে দিলেন, তো এটা ব্যক্তিগত ওয়েব পোর্টাল হয়ে গেল। বা কর্পোরেট, হ্যাঁ, কর্পোরেট আছে, যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখানে বিভিন্ন অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়। তার মানে কি ওয়েব পোর্টালে কি হয়, একটা ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের সাথে কি করা হয়, কানেকশনটা করে দেওয়া হয়। মানে এই ওয়েবসাইট থেকে আমার প্রয়োজনীয় ওয়েবসাইটে দেখতে পারি, এগুলোই কি ওয়েব পোর্টাল। আচ্ছা, তো আমরা কী কী বললাম, ওয়েব ডিজাইন কি, নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে পার্থক্যটা কি, তারপর হলো ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি, হ্যাঁ, তারপর স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে এগুলো পার্থক্য কি, এগুলা কি, হ্যাঁ, তারপর ওয়েব পোর্টাল বললাম। এখন আমরা দেখবো হলো একটা প্রোটোকলের সাথে পরিচিত হই, সেটা হলো HTTP। এটার পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? প্রোটোকল, হ্যাঁ, আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে কি যে আমাদের এটা হলো একটা প্রোটোকল, এই প্রোটোকলের মাধ্যমে আমরা কি তথ্যগুলো, যেমন আমরা ব্রাউজারে যদি আমরা কোনো তথ্য সার্চ করি, তো সেটা এই প্রোটোকলের মাধ্যমে আমাদের যে ইনপুটটা সেটা যায়, সেটা যেতে যেতে সার্ভারে যায়,
সার্ভার থেকে আবার কি করে রিকোয়েস্টটা নিয়ে আবার আমাদের কাছে পৌঁছায়। যাক, এটা একটু পরেই বুঝবেন। আমি এটা ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে আলোচনা করব। তো প্রাথমিকভাবে মনে রাখেন এটা হলো একটা প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেটের একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে কিভাবে ওয়েবসাইটটা কাজ করে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে যে আমরা ফোন থেকে বা কম্পিউটার থেকে কি কোনো কিছু সার্চ করি, তো সার্চ করার পর কিভাবে এই ওয়েবসাইটটা আসা করে, তাই না? এটা তো আমাদের জানা লাগবে। তো কিভাবে হয় এটা আগে দেখি। তাহলে আমরা প্রথমে কি একটা ব্রাউজারে যাই, তাই না? একটা ব্রাউজারে যাই। হ্যাঁ, ব্রাউজার থেকে একটা সার্চ করলাম, একটা জিনিস সার্চ করলাম। তো সার্চ করার পর কি হলো, যে আমরা যে কমান্ডটা দিলাম, যে ইনপুটটা দিলাম, তো এই ইনপুটটা কি মডেমে যায়, তাই না? মানে কি আমাদের ইন্টারনেট দরকার হয়। হ্যাঁ, তাহলে ইন্টারনেট, হ্যাঁ, তাহলে কি ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত হলাম। মডেম বা কি রাউটার বলতে পারি। হ্যাঁ, এই রাউটার থেকে এই ইন্টারনেটে যুক্ত হইলাম, তাই না? ইন্টারনেটে যুক্ত হওয়ার পর এই যে আমরা যে ইনপুটটা দিলাম, ধরুন ব্রাউজারে লিখলাম কি www.facebook.com/shihab লিখলাম। এটাকে একজনের ফেসবুক আইডি আমরা সার্চ করলাম ব্রাউজারে যাই। হ্যাঁ, তো ব্রাউজার থেকে যখন সার্চ করলাম তখন কি এখান থেকে কি আমাদের যে সিগন্যালটা সেটা কি মডেম বা রাউটারে যায়। হ্যাঁ, মডেম কি করে আমাদের ইন্টারনেট প্রোভাইড করে, রাউটার। তো হ্যাঁ, তাহলে ইন্টারনেটের মধ্যে একটা প্রোটোকল আছে, সেটা হলো যে আমরা একটু আগে যেটা বললাম HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে আমরা যে সিগন্যালটা দিলাম সেটা হলো কি এটার মধ্যে দিয়ে পাস হয়ে এটা হলো সার্ভারের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, সার্ভারের মধ্যে কি থাকে, আমার যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা, যে ওয়েব পেজ, হ্যাঁ, ওয়েব পেজটা কি একটা HTML ডক, তাই না? HTML ডকুমেন্ট। তাহলে এই প্রোটোকলের মাধ্যমে এই সার্ভার থেকে আমরা কি এই HTML ডকুমেন্টটাকে এটা পেয়ে গেলাম। এটা কি ডকুমেন্টটাকে নিয়ে আসি, তারপর নিয়ে আবার কি এরকম ভাবে যায় মডেম দিয়ে যায়, আবার কি এই ব্রাউজারে আবার আসা করে। তখন কি আমরা এই তথ্যটা কি আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে এই ব্রাউজারটা যে আমরা ইউজ করলাম, তো একটা ডিভাইস থেকে ইউজ করছিলাম, তাই না? তাহলে এই ডিভাইসটাকে আমরা বলবো হলো ক্লায়েন্ট ডিভাইস। হ্যাঁ, আমাদের যেই ডিভাইসের মাধ্যমে আমরা এই ব্রাউজারটা চালাইলাম সেটাকে আমরা কি বলি, ক্লায়েন্ট ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, তো সার্ভারটা কি? আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা সবাই বুঝলাম, তাহলে হলো সার্ভারটা আসলে কি? সার্ভারটা হলো একটা শক্তিশালী কম্পিউটার যেখানে পুরা 24 ঘন্টা বিদ্যুৎ আর ইন্টারনেট সরবরাহ করা হয়। হ্যাঁ, এটা হলো একটা স্টোরেজ হিসেবে কাজ করে আর কি ওয়েবসাইটে, যে এই স্টোরেজের ভিতরে আমার এই ডকুমেন্টগুলো রেখে দেয়। তো আমরা যখন ডকুমেন্টগুলো তো এটার ভিতর কি স্টোরেজ আকারে থাকে, তো আমরা যখন ব্রাউজারের মাধ্যমে সার্চ করি, তো সার্চ করলে কি এটা হলো একটা মডেমের সাথে যুক্ত থাকি আমরা, তাই না? ইন্টারনেটের সাথে যুক্ত থাকি। তো ইন্টারনেট কি করে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে এই আমাদের এই সিগন্যালটা হলো কি সার্ভারে যায়, সার্ভারকে রিকোয়েস্ট করে, রেসপন্স করে যে আমাদের এই তথ্যটা লাগবে। তো সার্ভারটা কি করে এই তথ্যটা দিয়ে দেয় প্রোটোকলটারে। তো প্রোটোকলটা আবার এই তথ্যটা দিয়ে আবার সেই মডেম দিয়ে আমাদের এই ব্রাউজারে এসে আবার প্রদর্শন করে। ঠিক আছে, তো বুঝলাম। আচ্ছা, তা সার্ভার কি? তাহলে আমরা দেখলাম কিভাবে
আমরা যে ব্রাউজিং করি, ব্রাউজিংটা কিভাবে কাজ করে। আচ্ছা, তারপর হলো আমরা যেটা জানবো সেটা হলো আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো আইপি অ্যাড্রেসটা হলো এটা হলো একটা ঠিকানা, হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। হ্যাঁ, তো এটা কি প্রত্যেকটা ডিভাইসের বা প্রত্যেকটা ওয়েবসাইটের কি একটা ঠিকানা। হ্যাঁ, এটা হলো সংখ্যা আকারে থাকতে পারে, যেমন 192.168.0.0 এরকম আকারে থাকে। এটা হলো আইপি অ্যাড্রেস। তো এখন বিষয়টা হলো যে আমরা ওয়েবসাইটে যদি কোনো কিছু সার্চ করতে চাই, তাহলে তো আমাদের পক্ষে কি এই সংখ্যা টাইপ করে কোনো কিছু বের করা কি কষ্টসাধ্য হয়, কারণ এই সংখ্যাগুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে। তো এই আইপি অ্যাড্রেসটা যেহেতু আমাদের মনে রাখা কষ্টসাধ্য একটা বিষয়, সেজন্য পরবর্তীতে আমরা বের করি কি ডোমেইন। হ্যাঁ, তো ডোমেইন নেম কি করে, এই যে এই সংখ্যার যে ঠিকানাটা সেটাকে একটা নির্দিষ্ট নামে নিয়ে আসে। তো ডোমেইন নেম এটাকে একটা কি করে, এটার পরিবর্তে একটা নাম দিয়ে দেয়। তো ব্রাউজারে আমরা এই নামটা লিখে সার্চ দিলে কি এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পেয়ে যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডোমেইন নেম এর উপকারিতা কি, হ্যাঁ, বা আইপি অ্যাড্রেসের বিকল্প কি, এরকম প্রশ্ন আসলে তাহলে আমরা কি বলতে পারি যে ডোমেইন নেম কি আইপি অ্যাড্রেসের বিকল্প হিসেবে খুবই কার্যকর একটা বিষয়। হ্যাঁ, তো এর মাধ্যমে কি আইপি অ্যাড্রেসে হলো আমাদের সংখ্যা মনে রাখতে হয়, যা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। তাই এই ডোমেইন নেমটা কি করে, এই আইপি অ্যাড্রেসটাকে কি করে রিপ্লেস করে একটা নাম সেট করে রাখে। ওই নামটা লিখে সার্চ দিলেই কি আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পেয়ে যাই। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তারপর হলো একটা জিনিস হলো এফটিপি। হ্যাঁ, এটার পুনরূপ হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল এর কাজ কি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কি সার্ভারে আমরা কি করতে পারি, তথ্য আপলোড করতে পারি, আবার তথ্য ডাউনলোড করতে পারি। হ্যাঁ, তাইলে এই যে প্রোটোকলটা এফটিপি, এই এফটিপি প্রোটোকলটাই কি মূলত আমাদের সার্ভার থেকে তথ্য ডাউনলোড আপলোডে সাহায্য করে থাকে। হ্যাঁ, তাহলে এফটিপির কাজ কি, তথ্য হলো আপলোড ও সার্ভার থেকে সার্ভারে তথ্য আপলোড করতে ও সার্ভার থেকে তথ্য ডাউনলোড করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এফটিপি জানলাম। হ্যাঁ, তো এগুলো ছিল বেসিক পার্ট। তো আমরা যদি এগুলা থেকেই প্রায় সময় কি এরকম এমসিকিউ এসে থাকে। হ্যাঁ, তো আরেকটা বিষয় ভুলে গেছি, ব্রাউজিং টপিকটা বাদ আছে। হ্যাঁ, আজকে হলো আমরা মূলত এমসিকিউ পার্টগুলো কভার করবো, বিভিন্ন বেসিকগুলো এমসিকিউর বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো আমরা আজকে জানবো। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হলো ব্রাউজিং। ব্রাউজিংটা কি, ব্রাউজিং তো আমরা সবাই জানি। ব্রাউজিংয়ের শাব্দিক অর্থ হলো কি সম্পূর্ণরূপে করা। হ্যাঁ, তো আমরা যদি বিভিন্ন সার্চ ইঞ্জিন টুল ব্যবহার করে যদি কোনো ওয়েবসাইট ভ্রমণ করি, হ্যাঁ, সেটা হলো ব্রাউজিং। আর এই ব্রাউজিংয়ে যে সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো ব্রাউজার। হ্যাঁ, তো ব্রাউজার অনেকগুলো আছে, গুগল আছে, ইয়াহু আছে, তা তো আপনারা জানেনই।
তারপর তারপরে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো একটা টুল যা কি করে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে সার্ভারকে সার্ভারকে হলো কি করে আপনার রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট করার পর কি করে, সার্ভারটা তাকে তথ্যটা দিয়ে দেয়। হ্যাঁ, তো তথ্যটা নিয়ে কি করে আবার ক্লায়েন্টের কাছে এটা কি পৌঁছে যায়। হ্যাঁ, তাহলে এই পুরো কার্যটা সম্পন্ন করতে যে টুলটা কাজ করে সেটা হলো সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তাহলে এই ছিল পুরা এই আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর যে সম্ভাব্য যে গুরুত্বপূর্ণ MCQ যে কনসেপ্টটা সেগুলো আমরা আজকে কভার করলাম। তো নেক্সট ক্লাসে আমরা হলো HTML কীভাবে HTML কীভাবে লিখতে হয়, হ্যাঁ, HTML ডকুমেন্ট আমরা কীভাবে তৈরি করতে পারি তা নিয়ে জানবো।